এখন প্রশ্ন হচ্ছে ইউনূসের বিচার কবে হবে? যদিও শোনা যাচ্ছে যে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, কিন্তু জনগণের চাপ এবং আইনি প্রক্রিয়ার কারণে এই মামলা এড়ানো সম্ভব নয়। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়ভার গ্রহণ করেছিলেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ 18 মাসের শাসন কার্য শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা হস্তান্তর পরেই তিনি নানান ধরনের একের পর এক হুমকির মুখে পড়ছেন, এমনকি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলাও পর্যন্ত করা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার হতে যাচ্ছেন তিনি। এদিকে বিএনপির অনেক মন্ত্রিসভা থেকেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানাভাবে দুর্নীতির মামলা সহ গণতন্ত্র এবং জোরপূর্বক ক্ষমতা দখলের নানান অভিযোগ নিয়ে এসে তাকে এবার জেলে ভরার ব্যাপক এক মার্টিকুলাস প্ল্যান করে যাচ্ছে, যা ভারত সহায়তা করছে ব্যাপকভাবে বিএনপিকে। আসুন ডক্টর ইউনূসের কপালে আগামী কিছু সময়ের মধ্যে কি কি ঘটতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আইনজীবী মহসিন রশিদের বক্তব্য অনুযায়ী গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। তিনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে এটি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। বাংলাদেশের দণ্ডবিধির 121 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে ইউনূসের বিচার কবে হবে? যদিও শোনা যাচ্ছে যে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, কিন্তু জনগণের চাপ এবং আইনি প্রক্রিয়ার কারণে এই মামলা এড়ানো সম্ভব নয়। ইউনূসের বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহের অভিযোগ নয়, বরং অবৈধ চুক্তি, সম্পদ আত্মসাৎ, মব লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড এবং দেশের স্বার্থ বিপন্ন করার মতো অসংখ্য অভিযোগ রয়েছে। মামলা তো একদিন হবেই, তা মহসিন রশিদ করুন কিংবা অন্য যে কেউই করুন না কেন। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ইউনূসের ক্ষেত্রেও এই আইনি প্রক্রিয়া অনিবার্য। তার অপরাধের মাত্রা এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার উপর আঘাতের কারণে তার বিচার হওয়া শুধু আইনগত প্রয়োজন নয়, বরং ন্যায় বিচারের দাবি। রাষ্ট্রপতি যখন বলেছেন যে এখনো সব কথা তিনি বলতে পারেননি, তখন বোঝা যায় যে আরো গুরুতর তথ্য রয়েছে, যা প্রকাশ পেলে ইউনূসের অপরাধের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। কিন্তু এতটুকু তথ্যই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার জন্য যথেষ্ট। এই মামলা শুধু সময়ের ব্যাপার। মৃত্যুদণ্ডযোগ্য এই অপরাধের বিচার অবশ্যই হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত 1.5 বছরে যে অরাজকতা, সংবিধান লঙ্ঘন, সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, তা কোনো সাধারণ রাজনৈতিক বিচ্যুতি নয়, বরং এটি রাষ্ট্র এবং সার্বভৌমত্বের উপর সুপরিকল্পিত আঘাত। তথাকথিত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ করেছেন এবং সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তা প্রচলিত আইনে সন্দেহাতীতভাবে রাষ্ট্রদ্রোহের শামিল। গতকালকের ভিডিও কলামে আমি উল্লেখ করেছিলাম যে কিভাবে এই অবৈধ সরকার মব বা উচ্ছৃঙ্খল জনতাকে লেলিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করতে চেয়েছিল। আজ সেই আশঙ্কার সত্যতা মিলেছে এবং দেশের বিশিষ্ট আইনজ্ঞ এবং রাজনৈতিক মহলের বক্তব্য সেটাই প্রমাণ করছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন, তা কেবল একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। গত 18 মাস ধরে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে তাকে কিভাবে কার্যত বন্দী করে রাখা হয়েছিল, তার বর্ণনা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না দেওয়া, তাকে অন্ধকারে রাখা এবং তার উপর মানসিক
নিপীড়ন চালানো, হত্যার হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইনজীবী মহসিন রশিদ যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নীতিগত সিদ্ধান্তে তাকে পাশ কাটিয়ে যাওয়া এবং তার অনুমতি ছাড়াই একের পর এক অধ্যাদেশ জারি করা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু ইউনূস সরকার তাকে একটি পুতুলে পরিণত করার চেষ্টা করেছে। প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া, ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া এবং সরকারি ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি নিষিদ্ধ করার মতো কুৎসিত ঘটনাগুলো প্রমাণ করে যে তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল। এটি কেবল একজন ব্যক্তিকে অপমান নয়, বরং রাষ্ট্রের প্রধানকে অথবা প্রতীককে ধূলিসাৎ করার নামান্তর। সবচেয়ে গুরুতর যে অভিযোগটি সামনে এসেছে তা হলো বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে অপসারণ, এমনকি প্রাণনাশেরও চেষ্টা। 2024 সালের 22 অক্টোবরের সেই বিভীষিকাময় রাতে মব তৈরি করে বঙ্গভবনে হামলা চালানোর যে নাটক সাজানো হয়েছিল তা রাষ্ট্রদ্রোহের এক জীবন্ত দলিল। রাষ্ট্রপতি খুব চমৎকার বর্ণনা দিয়েছেন সাক্ষাৎকারে, গতকালকার ভিডিওতে তা আমি বলেছি। এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিল ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত, ইউনূসের প্রেস উইং এর কাজ এবং ইউনূসের যারা উপদেষ্টা ছিল তাদের সকলে এর মধ্যে অংশ নিয়েছিল। যেমন প্রথম আলো, ডেইলি স্টার আগুন লাগার সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি, এই সময়েও যখন বঙ্গভবন আক্রান্ত হয়েছিল তখনও তারা এই মবকে উস্কে দিয়েছিল বঙ্গভবন দখল করার জন্য, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধ্যরাতে ফোন করে দায় এড়ানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু সরকারের সম্মতি ছাড়া বঙ্গভবনের মতো স্পর্শকাতর এলাকায় এমন অরাজকতা সৃষ্টি করা ছিল অসম্ভব। রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরির এই হীন প্রচেষ্টা সরাসরি রাষ্ট্রদ্রোহী অপরাধ। সংবিধানের 7 ক অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি সংবিধান রহিত বা স্থগিত করার ষড়যন্ত্র করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূসের প্রতি তার ক্ষমতাচ্যুত হওয়ার পরই কেন আক্রোশ ঝাড়ছে বিএনপির অনেক মন্ত্রীরা পর্যন্ত এবার ডক্টর ইউনূসকে ছাই দিয়ে ধরার জন্য নানা মামলা রুজু করেছে। যে কোনো মুহূর্তে সরকারি পক্ষ থেকেই কিন্তু তাকে গ্রেফতারের আদেশও আসতে যাচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের দেশ ছাড়াকে কেন্দ্র করে নানান ধরনের আলোচনা ও সমালোচনা এবং দুর্নীতি, মানি লন্ডারিং এর পর্যন্ত অভিযোগ তারা তুলেছেন। কি ঘটতে যাচ্ছে আবারও ডক্টর ইউনূসকে নিয়ে নতুন বাংলাদেশে বিস্তারিত আপডেট রিপোর্টে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন, সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন তার এনজিও মারফত। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা কাণ্ড করেছেন সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু
এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্যগুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে তার একবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল খাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার, সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।